প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন হুমায়ুন আহমেদের লেখা হিমু সিরিজের গল্প হিমুর মধ্যদুপুর। আজ চতুর্থ এবং শেষ পর্ব। গল্প পাঠে আমি আদর আছি আপনাদের সঙ্গে। শান্তির ধোঁয়া উড়ানো হলো। শান্তির ধোঁয়া উড়িয়ে সাত্তার সাহেব আরো জুবুধুবু হয়ে গেলেন। আমি বললাম, বাসায় চলে যান, ঘুমের ট্যাবলেট খেয়ে লম্বা ঘুম দিন, মাথা পরিষ্কার হয়ে যাবে। আপনার ঘুম দরকার। হুম। একা একা সিঁড়ি বেয়ে নামতে পারবেন, নাকি আমার সাহায্য লাগবে? একা একা নামতে পারবো। গুড, তাহলে বিদায়। মনে রাখবেন, আমার অফার 50-50। অল কোয়েন্ট অন দি ইস্টার্ন ফ্রন্ট। ভুল বললাম, সব ফ্রন্টেই শান্তি। ঘরের কার্যক্রম স্বাভাবিকভাবে আবার শুরু হয়েছে। রানু রান্না শুরু করেছে, বাদল আছে সহকারী। আজকের মেনু চিংড়ি মাছ দিয়ে করলা, মলা মাছের চচ্চড়ি, কুমড়া ফুলের বড়া, চিতল মাছের গাদা দিয়ে কোপ্তা। স্ট্যান্ড বাই আইটেম খাসির কলিজা ভুনা। কলিজা মশলা মাখিয়ে রেডি করা। সময় পাওয়া গেলে রান্না হবে, সময় পাওয়া না গেলে রান্না হবে না। বলতে ভুলে গেছি, বিশেষ ধরনের চাল আজ প্রথম রান্না হবে। চালের নাম বাসফুল। চালটা দেখতে মোটা, রান্না হলে চিকন হয়ে যায়। বাঁশগাছের ফুল ফুটলে যেমন গন্ধ ছড়ায়, সেরকম গন্ধ আসে। পল্টু স্যারের বিষাক্ত গাছপালার পাঠ শেষ হয়েছে। এখন তিনি পড়ছেন মিনহাজি সিরাজের লেখা বই তবকতি নাসিরি। মূল ফরাসি থেকে অনুবাদ। এ ধরনের বইপত্র তিনি কোথা থেকে জোগাড় করেন, তাও এক রহস্য। আমার হাতে কোনো কাজ নাই, আমি বারান্দায় বসে ঝিমাচ্ছি। ঝিমুনি হলো নিদ্রার আগের অবস্থা। এই অবস্থায় কনসাস এবং সাবকনসাস দুটি কিছু পরিমাণে জাগ্রত থাকে বলে অদ্ভুত অদ্ভুত ব্যাপার ঘটে। রাশিয়ান বিজ্ঞানিক মেন্ডেলিভ পেরিওডিক টেবিল চোখের সামনে রেখে দেখতে পেয়েছিলেন, বৈজ্ঞানিক কেকুলে বেঞ্জিনের গঠন দেখতে পেয়েছিলেন। আমি তেমন কিছু দেখতে পাচ্ছি না, তবে রান্নাঘরে বাদল এবং রানু কি বলাবলি করছে তা শুনতে পাচ্ছি। প্রতিটি বাক্যের আলাদা অর্থ বুঝতে পারছি। যেমন বাদল বলল, চামচের স্ট্যান্ডার্ড ঠিক না, আরো লম্বা চামচ হওয়া উচিত, তাহলে আর তোমার হাতে গরম তেলের ছিটা পড়তো না। গুঁড়ো অর্থ, তোমার হাতে গরম তেলের ছিটা পড়েছে, আমার খারাপ লাগছে। রানু বলল, রান্না করতে গেলে একটু আড্ডু তেলের ছিটা খেতে হয়। আপনি অত কাছে থাকবেন না, আপনার গায়ে লাগবে। গুরু অর্থ, ওগো, গরম তেল আমার গায়ে লাগলে লাগুক, তোমার গায়ে যেন না লাগে। বাদল বলল, কড়াইয়ের সবটা তেল যদি আমার গায়ে পড়ে, তাহলেও আমি দাঁড়িয়ে থাকব। গুরু অর্থ, তোমাকে ছেড়ে আমি যাব না। রানু বলল, হাত ধরে থাকলে আমি নাড়ানাড়ি করব কিভাবে? আপনি তো ভালো পাগল। গুরু অর্থ, প্রহর শেষের আলোয় রাঙা সেদিন চৈত্র মাস, তোমার চোখে দেখেছিলাম আমার সর্বনাশ। মঞ্চনাটকে কি হয়? অতি আবেগঘন মুহূর্তে ভিলেনের প্রবেশ ঘটে। নাটকের ভাষায় ক্লাইম্যাক্স তৈরি হয়। ক্লাইম্যাক্স তৈরি হয়ে গেল। ভিলেন হিসেবে মঞ্চে প্রবেশ করলেন বাদলের বাবা, আমার শ্রদ্ধেয় খালু সাহেব। আমি আদবের সঙ্গে তাকে বসার ঘরে নিয়ে বসালাম। ঠোঁটে আঙুল রেখে চাপা গলায় বললাম, যা বলবেন ফিসফিস করে বলবেন। এই বাড়িতে একজন প্রথম শ্রেণীর ডাক্তারের সার্টিফিকেট পাওয়া পাগল বাস করেন। তিনি এখন বই পড়ছেন, তার পাঠে বিঘ্ন হলে কি করে বসবেন ঠিক নেই। উকি দিলেই পাগল দেখতে পাবেন। খালু সাহেব উকি দিয়ে পাগল দেখে খানিকটা হকচকিয়ে গেলেন। তিনি বললেন, পায়ে ফ্যানের বাতাস দিচ্ছে নাকি? আমি বললাম, হুম। একটু পরেই মুরগির মতো কক কক করবে। কেন? উনি কক কক ধর্মী মানুষ। তার মানে কি? মানে এখনো পুরোপুরি বের হয়নি। বাদল এই পাগলের সাথে বাস করছে? হুম।
এখন সে কোথায়? আমি বললাম, রান্নাঘরে। রান্নাঘরে আর কে আছে? চন্দ্রিমা উদ্যানের মেয়েটা আছে। হুম। বাদলকে ডেকে আনো। তাকে বলবে যে আমি আমার লাইসেন্স করা পিস্তল সঙ্গে করে এনেছি। খুনাখুনি ঘটে যাবে। পিস্তল সত্যি এনেছেন? হ্যাঁ। গুলি সাবধানে করবেন। আপনার হাতের টিপ কেমন জানি না। গুলি করলেন বাদলকে, লাগলো আমার গায়ে। বিনা দোষে বেহেশতে গিয়ে বসে রইলাম। ৭০টা পরি কানের কাছে ঘ্যান ঘ্যান শুরু করলো। এ বলে আমার দিকে তাকাও, ও বলে আমার দিকে তাকাও। কথা বাড়াবে না, বাদলকে ডেকে আনো। আমি বাদলের সন্ধানে রান্নাঘরে ঢুকলাম। বাদলকে ঘটনা খুলে বললাম। রানু বলল, কি সর্বনাশ! উনি সত্যি পিস্তল নিয়ে চলে এসেছেন? হ্যাঁ, এসেছেন, এবং তার হাতের টিপ খুবই খারাপ। বাদল একা যে বিপদে আছে তা না, আমরা সবাই বিপদে। বাদল বলল, আমি কি করব সেটা বলো। ফায়ার স্কেপ দিয়ে পালিয়ে যাব? না, তুই এক কাজ কর, খালু সাহেবের রাগটা আরো বাড়িয়ে দে। মানুষ অধিক শোকে পাথর হয়, অধিক রাগে হয় কংক্রিট। এমন ব্যবস্থা কর যেন তিনি রেগে কংক্রিট হয়ে যান। কিভাবে রাগাবো? তুই খালু সাহেবকে গিয়ে বল, বাবা, আমি ওই মেয়েটাকে আজ ভোরবেলায় বিয়ে করে ফেলেছি। কোর্টে বিয়ে হয়েছে, ১,০০,০০০ টাকা কাবিন। মিথ্যা কথা বলবো? হ্যাঁ, যুদ্ধে মিথ্যা বলার নিয়ম আছে। বাদল বলল, এই মিথ্যেতেই হবে? হওয়ার তো কথা। রাগের একটা লিমিট আছে, লিমিট ক্রস করে যাবার পর শূন্যতা। বাদল রানুর দিকে তাকালো। রানু বলল, উনি যা বলতে বলছেন তাই বলো। এরা যে দুজনই তুমি লেভেলে নেমে এসেছে তা আগেই শুনেছি। তুমি যে পাকাপোক্ত হয়ে গেছে তা জানলাম। রানুর চোখে মুখে নববিবাহিতা স্ত্রী সুলভ লজ্জা এবং আনন্দ। বাদল বলল, ভয় লাগছে হেমুদা। রানু বলল, ভয়ের কি আছে, আমি তোমার সঙ্গে যাব। বাদল বলল, তুমি আমার সঙ্গে গেলে লাভটা কি হবে? রানু বলল, তুমি সাহস পাবে। আমি সাহস পাবো কেন? তুমি কি সাহসের দোকান খুলেছ? রানু বলল, ঝগড়া করছো কেন? বাদল বলল, ঝগড়া তো তুমি করছো। আমি চুপচাপ দাঁড়িয়ে আছি। প্রেমিক প্রেমিকার ঝগড়ায় নাক গলানো যায়, স্বামী স্ত্রীর ঝগড়ায় না। এরা বিয়ে না করেও স্বামী স্ত্রীর মতো ঝগড়া করছে, কাজেই নাক গলানো ঠিক হবে না। ঝগড়া টগড়া করে তারা একটা সিদ্ধান্তে আসুক, তারপর দেখা যাবে। আমি খালু সাহেবের কাছে চলে এলাম। খালু সাহেব আমেরিকার প্রেসিডেন্ট জর্জ ওয়াশিংটনের মূর্তির মতো চেয়ারের হাতলে ২ হাত রেখে বসে আছেন। তাকে দেখাচ্ছেও মূর্তির মতো। নাক মুখ শক্ত, চোখের দৃষ্টি স্থির। জর্জ ওয়াশিংটনের মূর্তির সঙ্গে তার সামান্য অমিল আছে, কারণ তার হাতে খোলা পিস্তল। পল্টু স্যার তার সামনে দাঁড়িয়ে। তাকে ভীত মনে হচ্ছে। তার হাতে এখন অন্য বই, ১০১ ইলিশ রান্না। তবকত এই নাসিরি সম্ভবত পড়ে শেষ করে ফেলেছেন। তিনি ঘন্টায় ১-১০ কিলোমিটার টাইপ পাঠক। এই মুহূর্তে পল্টু স্যারের কক্কক ধর্ম প্রকাশিত হয়েছে। তিনি কক্কক করছেন, যতবারই করছেন ততবারই খালু সাহেব খানিকটা কেঁপে উঠছেন। পল্টু স্যার বললেন, আপনি পিস্তল হাতে বসে আছেন কেন, জানতে পারি? খালু সাহেব বললেন, আমার ছেলে এক্ষুনি রান্নাঘর থেকে বের হবে, তাকে গুলি করব। কেন? সে একটা অতি সন্দেহজনক চরিত্রের মেয়ে বিয়ে করে বসে আছে, এই জন্য। পল্টু স্যার বললেন, আমাদের সবার চরিত্রই তো সন্দেহজনক। শুধুমাত্র পশু পাখি মাছ এদের চরিত্র সন্দেহজনক না। এরা কি করবে? এরা কি করবে কি করবে না তা আমরা জানি না। হোমোসেপিয়ানদের ব্যাপারে এই কথাটা বলা যাচ্ছে না। খালু সাহেব বললেন, আমাকে বিরক্ত করবেন না। পল্টু স্যার বললেন, আমি কাউকে বিরক্ত করছি না, আপনি বিরক্ত করছেন। আমার পাঠে বিঘ্ন ঘটাচ্ছেন। শান্তিমতো বই পড়তে দিচ্ছেন না। কক 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 করছেন কেন? আপনি বকবক করছেন, এই জন্যে আমি কক কক করছি। আমাকে শান্তিমতো বই পড়তে দিন। খালু সাহেব বললেন, কিছুক্ষণের মধ্যেই খুনোখুনি পর্ব শেষ হবে, আপনি শান্তিমতো বই পড়তে পারবেন। পল্টু স্যার বললেন, গুলির শব্দ আমি সহ্য করতে পারি না। খুব ছোটবেলায়
নানাজানের সঙ্গে পাখি শিকারে গিয়েছিলাম। গুলি শব্দে অজ্ঞান হয়ে পড়ে গেলাম। কক কক কক। খালু সাহেব বললেন, আপনি কানে হাত দিয়ে রাখুন। বাধ্য ছেলের মতো পল্টু স্যার কানে হাত চেপে রাখলেন। বাম কান বা হাতে চেপে ধরা, ডান কান ইলিশ মাছের বই দিয়ে চেপে ধরা। আমাদের সবার দৃষ্টি রান্নাঘরের দরজার দিকে। রঙ্গমঞ্চ প্রস্তুত, নাটকের প্রধান চরিত্র প্রস্তুত, পায়ের আওয়াজ পাওয়া যাচ্ছে। ফিল্মের কোনো দৃশ্য হলে এখানে ধকধক টাইপ মিউজিক দেওয়া হতো। ধকধক হচ্ছে হাটের শব্দ। রান্নাঘর থেকে কেউ বের হলো না। বসার ঘরের দরজা দিয়ে একগাদা পুলিশ ঢুকে পড়ল। তারা আমাকে গ্রেফতার করতে এসেছে। আমার বিরুদ্ধে অভিযোগ গুরুতর। আমি সিআইডি পরিচয় দিয়ে এ বাড়িতে ঢুকেছি। সাধারণ নিয়মে এক ঢিলে দুই পাখি পাওয়া যায়। এখানে পুলিশ এক ঢিলে অনেকগুলো পাখি পেয়ে গেল। একজন অস্ত্রধারী পেল, খালু সাহেব, বাদলকে পেল, রানুকে পেল। পল্টু স্যারকে তারা কিছু বলল না। পল্টু স্যার নির্বিকার ভঙ্গিতে ইলিশ মাছের বই পড়া শুরু করলেন। এত কিছু যে ঘটে যাচ্ছে তা নিয়ে তার মাথা ব্যথা নেই। তিনি পড়ছেন ইলিশ আনারস। ফলের মধ্যে শুধু আনারস দিয়ে ইলিশ রান্না হয় কেন বুঝলাম না। অন্য ফলগুলো কি দোষ করল? আম ইলিশ, কালোজাম ইলিশ, সাগরকলা ইলিশ, বিদেশি ফল দিয়েও রান্নার চেষ্টা করা যেতে পারে, যেমন আপেল ইলিশ, আঙুর ইলিশ। ইলিশ রান্নাকে আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যাওয়া। পুলিশের গাড়িতে ওঠার সময় দেখলাম সত্তার সাহেবকে। গ্রেফতার নাটক দেখার জন্যে তিনি প্রস্তুত হয়ে এসেছেন। তার হাতে পাইপ, চোখে সানগ্লাস। আমি তার দিকে তাকিয়ে মধুর গলায় ডাকলাম, সত্তার ভাই। তিনি চমকালেন। আমার দিকে তাকালেন কিনা তার সানগ্লাস চোখে থাকার কারণে বোঝা গেল না। আমি বললাম, কক কক কক। সত্তার সাহেব কঠিন গলায় বললেন, তুই এসব কি বলছিস? আমি বললাম, কক কক বলছি। আমাকে অনুকরণ করা বাদলের দীর্ঘদিনের স্বভাব। সেও বলল, কক কক কক। এই মুহূর্তে বাদলের অতি ঘনিষ্ঠজন রানু। সে বাদলের অনুকরণ করবে, এটাই স্বাভাবিক। সে মিষ্টি গলায় বলল, কক কক কক। আমরা কক কক করতে করতে পুলিশের গাড়িতে উঠলাম। পারিবারিকভাবেই আমরা থানা হাজত দখল করে আছি। রানু আমাদের সঙ্গে আছে। মেয়ে হাজতিদের জন্য আলাদা হাজত আছে। জানা গেছে সেখানে এক হাজতি নাকি হেগিমতে সর্বনাশ করে রেখেছে। মেথর আনতে লোক গেছে। মেথর সব পরিষ্কার করবে, তখন রানুকে সেখানে ট্রান্সফার করা হবে। আমাদের হাজতে বাইরের লোক বলতে 4 ফুট হাইটের একজন আছে। প্রচণ্ড গরমেও তার গায়ে চাদর, মুখ ভর্তি খোঁচা খোঁচা দাড়ি। সে একটু পরপর থুতু ফেলছে এবং সেই থুতু তর্জনী দিয়ে মেঝেতে ঘষছে। খালু সাহেব বিড়বিড় করে বললেন, লোকটা এমন করছে কেন? আমি বললাম, সে থুতু দিয়ে মেঝে পরিষ্কার করছে। কেন? পানি পাবে কোথায় যে পানি দিয়ে মেঝে পরিষ্কার করবে? থুতুই ভরসা। পাগল না তো? সম্ভাবনা আছে। আবার হেরোইনচিও হতে পারে। হেরোইনচি কি? এরা হেরোইন খায়। আপনার সঙ্গে পরিচয় করিয়ে দেব? আরে না হিমু, আজ যে আমাকে এমন একটা ক্যারেক্টারের সঙ্গে হাজতে বসে থাকতে হচ্ছে, তার মূলে আছো তুমি। আমি বললাম, কথাটা ঠিক না খালু সাহেব। আপনি অস্ত্র হাতে ধরা পড়েছেন। খালু সাহেব বললেন, এটা আমার লাইসেন্স করা পিস্তল। অস্ত্র হাতে ধরা পড়েছি বলছো কেন? আমি বললাম, খুনের উদ্দেশ্যে আপনি অস্ত্র হাতে বসেছিলেন। অ্যাটেম্পট টু মার্ডার। এখানে আমার কোনো ভূমিকা নেই। রানু বলল, অবশ্যই ভূমিকা আছে। আপনার কারণেই বাদলের সঙ্গে আমার পরিচয় হয়েছে। আপনি না থাকলে এসব কিছুই হতো না। বাদল থাকতো তার জায়গায়, আমি থাকতাম আমার জায়গায়। উনিও পিস্তল হাতে আসতেন না, পুলিশের হাতে ধরা পড়তেন না। খালু সাহেব আমার দিকে ঝুঁকে এসে বললেন, মেয়েটার যথেষ্ট বুদ্ধিমতী। তুমি কি বলো? আমি হ্যাঁসূচক মাথা নাড়ালাম। খালু সাহেব বললেন, চেহারাও সুন্দর। বুদ্ধি এবং রূপ একসঙ্গে পাওয়া যায় না। বাদলটার দিকে তাকিয়ে দেখো, রূপ আছে, বুদ্ধি এক ছটাকও নেই। তুমি কি আমার সঙ্গে একমত? একমত। তুমি তো অনেকবার হাজতে থেকেছ। হাজত থেকে বের হবার বুদ্ধি কি? আমি বললাম, গুরুত্বপূর্ণ লোকজনকে টেলিফোন করতে হবে, এরা ছাড়িয়ে নিয়ে যাবে। আপনার গুরুত্বপূর্ণ আত্মীয় স্বজনের একটা তালিকা মনে মনে তৈরি করুন। রানু বলল, এই কাজ কখনো করা যাবে না, কাউকে জানানো যাবে না। পুলিশ আমাদের ধরে হাজতে রেখেছে, এটা জানলে বিরাট সমস্যা হবে।
খালু সাহেব আমার কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বললেন, মেয়েটাকে যতটুকু বুদ্ধিমতী ভেবেছিলাম এ তার চেয়েও বুদ্ধিমতী। আই এম ইমপ্রেসড। মেয়েটার উপর থেকে রাগ দ্রুত পড়ে যাচ্ছে। কি করি বলো তো? রাগ ধরে রাখতে চান? হ্যাঁ। মেয়েটি কি কথা বলছে তা শুনবেন না। মেয়েটার দিকে তাকিয়ে থাকবেন না। আপনি থুতোয়ালার দিকে তাকিয়ে থাকুন। খালু সাহেব থুতোয়ালার দিকে তাকাতেই থুতোয়ালা বলল, স্যার, সালাম আলাইকুম। খালু সাহেব ভীতু গলায় বললেন, ওয়ালাইকুম সালাম। থুতোয়ালা বলল, পুডিং খাইবেন? খালু সাহেব বললেন, পুডিং খাবো মানে কি? কিসের পুডিং? রক্তের পুডিং। থুতোয়ালা বসে বসে খালু সাহেবের দিকে এগুচ্ছে। খালু সাহেব আতঙ্কে অস্থির। থুতোয়ালা বলল, এক গামলা টাটকা গরম রক্ত নেবেন, তার মধ্যে লবণ দিবেন, বাটা লাল মরিচ দিয়া ঘুটবেন, অতপর ঠান্ডা জায়গায় রাখবেন। জমাট বাইন্দা পুডিং হয়ে যাবে। চাইলের আটার রুটি দিয়া খাইবেন, বিরাট স্বাদ। রুনু থুতলার দিকে তাকিয়ে কঠিন গলায় বলল, যেখানে ছিলে সেখানে যাও। আজে বাজে কথা বলে ভয় দেখাবার চেষ্টা করবে না। আমরা ভয় খাওয়ার লোক না। আর একটা শব্দ করেছ কি থাবড়ায় তোমার দাঁত ফেলে দেব। জন্মের মতো রক্তের পুডিং খাওয়া গুছায় দেব। বদমাস কোথাকার। থুতোয়ালা ভয় খেয়েছে। সে তার জায়গায় ফিরে যাচ্ছে। খালু সাহেব আমার দিকে ঝুঁকে এসে ফিসফিস করে বললেন, বাদল গাধাটা যে এমন অসাধারণ একটা মেয়েকে পছন্দ করেছে, শুধুমাত্র এই কারণে এ জীবনে সে যত অপরাধ করেছে সব ক্ষমা করে দিলাম। আমি বললাম, পছন্দে লাভ হবে না, বিয়ে দিয়ে দিতে হবে। এরকম মেয়ে হাতছাড়া করা ঠিক হবে না। খালু সাহেব হতাশ গলায় বললেন, বাদলের উপর ভরসা করা যায় না। কোনো একটা গাধামি করবে, মেয়েটা বলবে সব অফ। আমি বললাম, মেয়েটার অফ বলার সম্ভাবনা আছে। খালু সাহেব গলা আরো নামিয়ে বললেন, মেয়েটা যদি একবার টের পেয়ে যায় বাদল কত বড় গাধা, তাহলে সে কি আর তাকে বিয়ে করবে? নাকি করা উচিত? করা উচিত না। এখন আমাদের কি করা উচিত সেটা বলো। এই দুজনের বিয়ের ব্যবস্থা করা, বাই হোক আর বাই কুক। এর মানে কি? এর মানে যে কোনো মূল্যে বিবাহ। প্রয়োজনে হাজতেই কর্ম সমাধান করতে হবে। ওসি সাহেব হবেন সাক্ষী। আর আপনি এখন থেকেই বৌমা ডাকা শুরু করে দিন। কাজে গিয়ে থাকুক। থুতুওয়ালা আবার খালু সাহেবের দিকে এগুচ্ছে। খালু সাহেব রানুর দিকে তাকিয়ে বললেন, বৌমা, তুমি আমার পাশে এসে বসো তো। রানুর মুখে চাপা হাসি খেলে গেল। আর তখনই হাজতের দরজা খুলল। খালু সাহেব, রানু এবং বাদল ছাড়া পেয়ে গেল। আটকা পড়লাম আমি। থুতুওয়ালা খিকখিক করে হাসছে। সে এত মজা পাচ্ছে কেন কে জানে। ধানমন্ডি থানার ওসি সাহেবের সামনে আমি বসে আছি। এই ওসি সাহেব নতুন এসেছেন। তাকে আমি আগে দেখিনি। ভদ্রলোককে মোটেই পুলিশ অফিসারের মতো লাগছে না। রোগা এবং অতিরিক্ত ফর্সা একজন মানুষ। গায়ে পুলিশের পোশাক নেই। গোলাপি রঙের হাফ শার্ট পরেছেন। প্যান্ট কি পরেছেন দেখতে পাচ্ছি না। গোলাপি রঙের শার্টের কারণে তার চেহারায় বালক বালক ভাব এসেছে। গোলাপি নাকি মেয়েদের রং? কথা সত্যি হতে পারে। ওসি সাহেবের সামনে একটা হাফ প্লেটে পান সাজানো। তিনি পান মুখে দিলেন। আইস করে কিছুক্ষণ পান চিবানোর পর ঘন ঘন হেঁচকি তুলতে লাগলেন। আমার দিকে তাকিয়ে বিব্রত ভঙ্গিতে বললেন, সিগারেট ছাড়ার জন্য পান ধরেছি, কিন্তু জর্দাটা সহ্য হচ্ছে না। আগে 2 প্যাকেট সিগারেট খেতাম, 40 স্টিক। আমি খানিকটা বিস্মিত হচ্ছি। ওসি সাহেবকে মনে হচ্ছে কৈফিয়ত দিচ্ছেন। অস্ত্র মামলায় গ্রেফতার হওয়া আসামিকে কোনো পুলিশ অফিসার কৈফিয়ত দেন না। আপনার নাম তো হিমু? জি স্যার। হিমালয় থেকে হিমু? জি স্যার। রূপা নামের কাউকে চেনেন? জি স্যার। ওসি সাহেব আরেকটা পান মুখে দিলেন। যথারীতি নতুন করে হেঁচকি শুরু হলো। তিনি হেঁচকি দিতে দিতে টেলিফোনের বোতাম টিপছেন। একবার হেঁচকি দিচ্ছেন, একবার বোতাম টিপছেন। ব্যাপারটা যথেষ্টই ইন্টারেস্টিং। ওসি সাহেবের টেলিফোনের বোতাম টেপা শেষ হলো। তিনি টেলিফোন আমার দিকে এগিয়ে দিয়ে বললেন, কথা বলুন। আমি বললাম, কার সঙ্গে কথা বলবো? ওসি সাহেব বললেন, হ্যালো বলুন। হ্যালো বললেই বুঝতে পারবেন কার সঙ্গে কথা বলছেন। হ্যালো বলুন। হ্যালো। ওপাশ থেকে রূপার গলা শোনা গেল। রূপা বলল, কেমন আছো? ভালো। কতদিন পর তোমার সঙ্গে কথা হচ্ছে জানো? 3 বছর। না, 2 বছর 4 মাস।
আমি অনেক চেষ্টা করেছি তোমাকে ধরতে পারিনি। শেষে বাধ্য হয়ে ঢাকার সব কটা থানায় বলে রেখেছিলাম হিমু নামের একজন পুলিশের হাতে ধরা খেয়ে থানায় আসবে, তখন যেন আমার সঙ্গে একটু যোগাযোগ করিয়ে দেয়। এবার কি কারণে অ্যারেস্ট হয়েছ? পুলিশের সিআইডি পরিচয় দিয়ে ধরা খেয়েছি। এখন তোমাকে পুলিশ সাজতে হচ্ছে? হুম। একে কি বলে জানো? একে বলে একই অঙ্গে কত রূপ। প্লিজ, হেয়ালি না, স্বাভাবিকভাবে কথা বলো। সাধারণ একটা কথা তোমার মুখ থেকে শুনতে ইচ্ছে করছে। ঠিক আছে, সাধারণ কথাই বলছি। রান্নার একটা রেসিপি বলি। রক্তের পুডিং কি করে রান্না করতে হয় জানো? প্রথমে 1 গামলা রক্ত নেবে, তারপর... হিমু, কেন এরকম করছো? সরি, তোমার জন্য বড় একটা সারপ্রাইজ আছে। বলো শুনি। টেলিফোনে বলবো না, তুমি আমার সামনে বসবে, তারপর বলবো। সারপ্রাইজ পাবার পর তোমার মুখের কি অবস্থা হয় দেখব। পুলিশের হাত থেকে ছাড়া পাবার পর সরাসরি আমার কাছে আসবে, ঠিক আছে? হুম। হুম না, বলো আমি আসবো। আমি আসবো। গুড বয়। এখন বলো, আমি আজ যে শাড়িটা পরে আছি তার রং কি? গোলাপি। আশ্চর্য তো, গোলাপি আমার পছন্দের রং না। আজই কি মনে করে যেন পরেছি। কিভাবে বললে? ওসি সাহেব গোলাপি রঙের শার্ট পরেছেন, সেই থেকে মনে হলো তুমিও গোলাপি রং পরেছ। রূপা বিরক্ত গলায় বলল, ওসি সাহেবের শার্টের সঙ্গে আমার শাড়ির রঙের কি সম্পর্ক? আমি জবাব না দিয়ে টেলিফোন রেখে দিলাম। ওসি সাহেবের হেঁচকি থেমেছে। তিনি পানের প্লেটের দিকে লোভী লোভী চোখে তাকিয়ে আছেন। মনে হয় আরেকটা পান মুখে দেবেন। হিমু সাহেব। জি স্যার। আপনি তো বিখ্যাত মানুষ। জানি না স্যার, আমাকে স্যার বলার প্রয়োজন নেই। আমি সামান্য পুলিশ অফিসার, আপনার মতো কেউ না। এই থানার আগের ওসি সাহেব চার্জ বুঝিয়ে দেবার সময় তিনি বলেছেন, আপনার থানায় হিমু নামের কাউকে যদি গ্রেফতার করে আনা হয় তাহলে তাকে যতটা সম্ভব যত্ন করবেন। ওসি সাহেবের নাম কামরুল। চিনেছেন? জি না। পুলিশের আইজি সাহেব একদিন থানায় ইন্সপেকশনের এসেছিলেন। তিনিও হঠাৎ করে বললেন, হিমু নামের কেউ কখনো অ্যারেস্ট হলে তাকে যেন জানানো হয়। জানিয়েছেন? না স্যার, এখন কুয়ালালামপুরে ইন্টারপোলের এক মিটিংয়ে গেছেন। চা খাবেন? খাবো। ওসি সাহেব দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন, চা আমার খুব পছন্দের পানীয় ছিল। সারাদিনে 20 কাপ চা খেতাম। প্রতি কাপ চায়ের সঙ্গে একটা করে সিগারেট। 20টা সিগারেট দিনে আর 20টা রাতে। ইন টোটাল 40 স্টিক। আলাউদ্দিন অ্যান্ড 40 রাবার। এখন হিমু সাহেব বলুন, আপনাকে নিয়ে এত মাতামাতি কেন? জানি না। এই বাক্যটা বলবেন না। অবশ্যই জানেন। চা খেতে খেতে বলুন। আমি চায়ের চুমুক দিয়ে বললাম, অনেকের ধারণা আমার কিছু আদিভৌতিক ক্ষমতা আছে। আদিভৌতিক মানে কি সুপারন্যাচারাল? হুম। আপনার কি সত্যি আছে তেমন কোনো ক্ষমতা? জানি না। সত্যি জানেন না? না। ওসি সাহেব আমার দিকে সামান্য ঝুঁকে এসে বললেন, আপনি আপনার আদিভৌতিক ক্ষমতা দিয়ে আমার বিষয়ে কি কিছু বলতে পারেন? আমি বললাম, আজ আপনার বিবাহবার্ষিকী। এই উপলক্ষেই আপনার স্ত্রী আপনাকে গোলাপি হাফ শার্ট উপহার দিয়েছেন। বিবাহবার্ষিকীর দিন থেকে সিগারেট ছেড়ে দিবেন প্রতিজ্ঞা করেছিলেন। আজই আপনার সিগারেট ছাড়ার প্রথম দিন। তবে কিছুক্ষণের মধ্যেই আপনি আবার সিগারেট ধরবেন। ওসি সাহেব চিহ্নিত গলায় বললেন, আপনি যা বলেছেন তা ঠিক, তবে যে কোনো বুদ্ধিমান লোক অবজারভেশন থেকে কথাগুলো বলতে পারে। আপনিই বলুন, পারে না? পারে। আচ্ছা, আমার স্ত্রীর নাম কি বলতে পারবেন? আমার স্ত্রীর নাম যদি বলতে পারেন তাহলে বুঝবো আপনার কিছু ক্ষমতা আছে। আপনার স্ত্রীর নাম আমি বলতে পারবো না, তবে আপনার স্ত্রীর নামের মধ্যে ধাতব শব্দ আছে, সুরেলা ধাতব আওয়াজ। আপনার স্ত্রীর নাম কি নূপুর? ওসি সাহেব অস্বাভাবিক গম্ভীর হয়ে গেলেন। পকেটে হাত ঢুকিয়ে সিগারেটের প্যাকেট বের করলেন। সিগারেট ধরালেন। লম্বা টান দিয়ে নিজে হতবম্ব হয়ে গেলেন। এখন তিনি একবার সিগারেটের দিকে তাকাচ্ছেন, একবার আমার দিকে তাকাচ্ছেন। বিস্মিত মানুষ দেখতে ভালো লাগে। ওসি সাহেবকে দেখতে ভালো লাগছে। ভদ্রলোক হাতের সিগারেট ফেলে দিতে চাচ্ছেন, কিন্তু ফেলতে পারছেন না। রাত 9টায় সব ঝামেলা চুকিয়ে আমি থানা থেকে ছাড়া পেলাম। বাইরে ঝুম বৃষ্টি, রাস্তায় 1 হাঁটু পানি। ওসি সাহেব বললেন,
পুলিশের গাড়ি দিচ্ছি, আপনি যেখানে যেতে চান নামিয়ে দেবে। আমি সঙ্গে যাব। বলুন কোথায় যাবেন? আমার বাসায় যাবেন? রাতে আমাদের সঙ্গে খাবেন। কিছু বন্ধু বান্ধবকে আসতে বলেছি। বিবাহ বার্ষিকী উপলক্ষে নূপুর নিজে রাঁধবে। ওর রান্নার হাত ভালো। যাবেন? যাব। পথে দুটা জায়গায় যেতে হবে, 1 মিনিট করে লাগবে। কোনো সমস্যা নেই, জিপে উঠুন। পুলিশের গাড়ি প্রথম থামল সাত্তার সাহেবের হোমিও ফার্মেসিতে। সাত্তার সাহেব ফার্মেসি বন্ধ করছিলেন। পুলিশের গাড়ি দেখে চমকে উঠলেন। গাড়ি থেকে আমাকে নামতে দেখে আরো চমকালেন। আমি বললাম, সাত্তার সাহেব, আমি যে পুলিশের লোক এটা আশা করি এখন বুঝতে পারছেন। পুলিশের গাড়ি নিয়ে ঘুরছি। সাত্তার সাহেবের মুখ হা হয়ে গেল। আমি বললাম, পুলিশকে কখনো বিশ্বাস করবেন না। পুলিশ যখন বলে আমি সিআইডির কেউ না, তখনই আপনার বোঝা উচিত ছিল। যাই হোক, এখন আপনি প্রফেসর কেরামত আলীর বাসার ঠিকানা দিন। তাকে কিছু জিজ্ঞাসাবাদের ব্যাপার আছে। উনার বাসার ঠিকানা আমি জানবো কিভাবে? আমি চাপা গলায় বললাম, কেরামত আলী সাহেবের সঙ্গে আপনার ডিল হয়েছে উনার বাসায়। অবশ্যই আপনি বাসা চেনেন, ঠিকানা দিন। পুলিশি থাবড়া খাবার আগেই দিয়ে দিন। সাত্তার সাহেব ঠিকানা দিলেন। আমি বললাম, আমার দিক থেকে 50-50 ডিল কিন্তু এখনো আছে। বলেই চোখ টিপলাম। সাত্তার সাহেবের কোনো ভাবান্তর হলো না। তার মধ্যে যুবতবু ভাব। ব্রেন মনে হয় আবারও হ্যাং করার প্রস্তুতি নিচ্ছে। প্রফেসর কেরামত আলী থাকেন ধানমন্ডিতে, রোড 3/A। আমার ধারণা সাত্তার সাহেব আগেই টেলিফোনে আমার কথা বলে রেখেছেন, কারণ প্রফেসর সাহেব আতঙ্কে অস্থির হয়ে ঘর থেকে বের হলেন। বিড়বিড় করে বললেন, আমাকে কি জন্য প্রয়োজন? আমি বললাম, আপনার সঙ্গে একটা সিগারেট খাবো, এই জন্যই এসেছি। সিগারেট খাবেন? হ্যাঁ। আপনি সিগারেট খান তো? হুম। তাহলে ধরান। প্রফেসর সাহেবের হাতের সিগারেট কাঁপছে। তিনি যে প্রচণ্ড ভয় পেয়েছেন তা বোঝা যাচ্ছে। তিনি সিগারেট টানছেন, তাকিয়ে আছেন আমার দিকে। আমি কিছুই না বলায় তার টেনশন আরো বাড়ছে। আমি সিগারেট শেষ করে বললাম, প্রফেসর সাহেব, যাই? প্রফেসর কেরামত আলী চোখ বড় বড় করে তাকিয়ে রইলেন। আমি নিশ্চিত এই ভদ্রলোক আজ সারা রাত এক ফোঁটাও ঘুমাতে পারবে না। কিছুক্ষণ পর পর টেলিফোন করবেন সাত্তার সাহেবকে। সাত্তার সাহেবও ঘুমাতে পারবেন না। ওসি সাহেবের বাড়িতে কোনো লোকজন নেই, ফাঁকা বাসা। অনেকক্ষণ কলিং বেল বাজার পর ওসি সাহেবের স্ত্রী নূপুর এসে দরজা খুলল। পরীর মতো চেহারার বাচ্চা একটা মেয়ে। সে আমাকে দেখে কিছুক্ষণ চোখ বড় বড় করে তাকিয়ে রইল। তারপর বলল, সজল ভাই, আপনি কোথা থেকে? আমি তো ভেবেছিলাম এই জীবনে আর আপনার সঙ্গে দেখা হবে না। ওসি সাহেব বললেন, তুমি ওনাকে চেনো? নূপুর বলল, না, চিনি না। এমনি এমনি সজল ভাই ডাকছি। তুমি ওনাকে নিয়ে এসেছ, এই জন্যে তোমার আগামী 1000 অপরাধ ক্ষমা করলাম। নূপুরের চোখ ছলছল করছে। সে যে কেঁদে ফেলার আয়োজন করছে তা পরিষ্কার। এই মেয়ের সঙ্গে আমার আগে দেখা হয়নি। সে সজল ভাই কেন ডাকছে কে জানে। ওসি সাহেব বললেন, লোকজন কেউ আসেনি? নূপুর বলল, না, আমি সবাইকে টেলিফোন করে আসতে নিষেধ করেছি। আজকের দিনটা শুধু আমাদের দুজনের, বাইরের লোক কেন থাকবে? তবে সজল ভাই অবশ্যই থাকবেন। ওসি সাহেব বললেন, উনি কি বাইরের কেউ না? নূপুর বলল, না। খাবারের আয়োজন ভালো না, খিচুড়ি এবং ডিম ভুনা। আজকের বিশেষ দিনের জন্য উপযুক্ত খাবার নিশ্চয়ই না। ডিমও রান্না করা হয়েছে 2টা, স্বামী স্ত্রী দুজনের জন্য ব্যবস্থা। ওসি সাহেব বিস্মিত হয়ে বললেন, খাবার কি এই? নূপুর বলল, হ্যাঁ, এই। শোনো, তুমি আগে খেয়ে নাও, আমি সজল ভাইকে নিয়ে পরে খাবো। তার সঙ্গে আমার অনেক কথা। ওসি সাহেব বললেন, খাবারটা গরম করো, দুপুরের কিছু থাকলে ফ্রিজ থেকে বের করো, ডিম ভাজো। 2টা ডিম আমরা 3জন কিভাবে খাবো? ভদ্রলোককে আমি প্রায় জোর করে এনেছি। নূপুর অনাগ্রহের সঙ্গে রান্নাঘরের দিকে গেল। ওসি সাহেব আমাকে বললেন, ভাই, কিছু মনে করবেন না। আমার স্ত্রী পুরোপুরি সুস্থ কোনো মানুষ না, তার ভয়াবহ এপিলেন্সি আছে। এক একবার এপিলেন্সির অ্যাটাক হয়, আর সে অদ্ভুত কোনো গল্প তৈরি করে। সব গল্পেই একজনের সঙ্গে তার প্রণয় থাকে, যার সঙ্গে সে বাড়ি থেকে পালিয়ে মফস্বল কোনো শহরের কাজী অফিসে বিয়ে করে। বিয়ের পর পর সেই ছেলে স্ত্রী রেখে পালিয়ে যায়। সজল সেই রকমই কেউ হবে। এপিলেন্সি রোগ সম্পর্কে আপনি কিছু জানেন? আমি বললাম, জানি। এপিলেন্সিকে বলা হয় ধর্মপ্রচারকদের রোগ।
অনেক ধর্মপ্রচারক এই রোগে ভুগতেন। আমার বাবারও এই রোগ ছিল। তিনি কি ধর্মপ্রচারক? হ্যাঁ, তার ধর্মের নাম মহাপুরুষ ধর্ম। এ বিষয়ে আপনাকে আরেকদিন বলবো। শেষ পর্যন্ত তিনজনই খেতে বসেছি। আশ্চর্যের ব্যাপার হচ্ছে, টেবিলে অনেক খাবার। পোলাও আছে, মুরগির রোস্ট আছে, খাসির মাংসের রেজালা আছে। শুরুতে শুধু দুটো ডিম কেন দেওয়া হয়েছিল কে জানে। নূপুর বলল, সজল ভাই, আপনার সব কথা কিন্তু আমি আমার হাজবেন্ডকে বলে দেব। জানি আপনি রাগ করবেন, করলে করবেন। ওসি সাহেব বললেন, কথাটা না বললেই হয়। একজন এম্বারাসাড হবে এমন কথা বলার দরকার কি? নূপুর বলল, এম্বারাসাড হলে হবে। আমাকে উনি কি অবস্থায় ফেলেছিলেন সেটা জানো? বিয়ে করবেন এই কথা বলে তিনি আমাকে বাড়ি থেকে বের করলেন। আমি তখন বাচ্চা একটা মেয়ে, ক্লাস 9-এ পড়ি। আমাকে নিয়ে গেলেন কুমিল্লায়। সেখানে তার এক বন্ধুর বাড়িতে আমাকে তুলবেন। কুমিল্লায় গিয়ে পৌঁছালাম। সজল ভাই বন্ধুর বাড়ি আর খুঁজে পান না। ওসি সাহেব বললেন, তোমাদের তাহলে বিয়ে হয়নি? বিয়ে কেন হবে না? কুমিল্লায় নেমে প্রথম আমরা ঠাকুরপাড়ায় এক কাজী অফিসে বিয়ে করলাম। তারপর বন্ধুর বাড়ি খুঁজতে বের হলাম। ওসি সাহেব বললেন, বাড়ি কি শেষ পর্যন্ত খুঁজে পাওয়া গিয়েছিল? নূপুর বলল, এত কথা তোমাকে বলবো না, পরে এসব নিয়ে আমাকে খোঁটা দেবে। সজল ভাই যেমন চুপচাপ খাচ্ছেন, তুমিও তাই করো, নিঃশব্দে খাও। সজল ভাই, আমার রান্না কেমন? অসাধারণ। রান্নার কম্পিটিশন হলে সিদ্দিকা কবির ফেল করবে। সজল ভাই কি যে ঠাট্টা করেন, আমি তো ওনার বই দেখেই রাধি। যে রান্নার বই লেখে সে রাঁধতে পারে না। নূপুর বলল, সজল ভাই, কুমিল্লার এক হোটেলে আমরা কি জঘন্য খাবার খেয়েছিলাম আপনার মনে আছে? আপনি যে ম্যানেজারকে ডেকে বললেন, এটা কিসের মাংস, কুকুরের না বানরের? হি হি হি। হাসতে হাসতে মেয়েটা গড়িয়ে পড়ছে। ওসি সাহেব দুঃখিত চোখে স্ত্রীর দিকে তাকিয়ে আছেন। বাসায় ফিরতে ফিরতে রাত 12টা বাজলো। ওসি সাহেব গাড়ি করে নামিয়ে দিয়ে গেলেন। বাসার দরজা তালাবদ্ধ। দারোয়ান বলল, স্যার সন্ধেবেলায় রিক্সা করে কোথায় যেন গেছেন, সঙ্গে 4-5টা বই ছিল। দারোয়ান নিজেই রিক্সা ডেকে দিয়েছে। পল্টু স্যার দারোয়ানের কাছে চাবি এবং চিঠি রেখে গেছেন। আমি বাসায় ফিরলে আমাকে যেন চিঠি এবং চাবি দেওয়া হয়। চিঠিতে লেখা, হিমু, অঙ্কের একটা বই পড়তে পড়তে লকারের কমিউনিকেশন নাম্বারটা মনে পড়ল। আমি ফিবোনাঞ্চি সিরিয়াল ব্যবহার করেছি। ফিবোনাঞ্চি সিরিয়াল হচ্ছে এর যে কোনো সংখ্যার আগের দুটি সংখ্যার যোগফল। লকারের নাম্বারটা এইভাবেই পেয়ে যাবে। নানান কারণে গৃহত্যাগ করলাম। ডাক্তাররা খুচাখুচি করে আমাকে বাঁচিয়ে রাখছে। এটা আমার ভালো লাগছে না। অন্যের কিডনি নিয়ে বাঁচার প্রশ্নই ওঠে না। আমাকে খুঁজে বের করার চেষ্টা করবে না। যে হারিয়ে যেতে চায় তাকে হারিয়ে যেতে দিতে হয়। ইতি তোমার স্যার। ফিবোনাঞ্চি সিরিয়ালের প্রথম 7টি সংখ্যা 1123581321। আমি চাচ্ছিলাম সবার সামনে লকার খুলতে, তা সম্ভব হলো না। সাত্তার সাহেব হাজতে। পুলিশের ধারণা তিনি পল্টু স্যারকে কোথাও লুকিয়ে রেখেছেন কিংবা গুম খুন করেছেন। বাদল রানুকে পাওয়া গেল না। তার হানিমুনে কাঠমান্ডু গিয়েছে। তারা যেদিন গেছে তার একদিন পর খালু সাহেবও চলে গেছেন। বৌমাকে না দেখে তার নাকি অস্থির লাগছিল। লকার খোলার সময় মাজেদা খালা ছিলেন, ওসি সাহেব ছিলেন। লকারে সিলগলা করা দলিল পাওয়া গেল। দলিল পরে জানা গেল তিনি তার সবকিছু দরিদ্র মানুষের কল্যাণে ব্যয় করার নির্দেশ দিয়ে গেছেন। দলিল পরে ওসি সাহেবের চোখ ছলছল করতে লাগলো। তিনি বললেন, পুলিশদের সমস্যা কি জানেন? তারা সব সময় খারাপ লোকদের দেখে, চোর, ডাকাত, খুনি, ধর্ষক। ভালো মানুষদের সঙ্গে তাদের দেখা হয় না। হঠাৎ হঠাৎ যখন দেখা হয় তারা আবেগতাড়িত হয়ে পড়ে। মাজেদা খালা বললেন, ইস, এতগুলো টাকা খামোকা নষ্ট। ওসি সাহেব কঠিন চোখে মাজেদা খালার দিকে তাকানোয় তিনি ঝিম মেরে গেলেন। আমি আগের জীবনে ফিরে গেছি। পথে হাঁটা। আগে বেশিরভাগ সময় রাতে হাঁটতাম, এখন হাঁটি দিনে। যদি হঠাৎ পল্টু স্যারের দেখা পাওয়া যায়, সেই সম্ভাবনা অবশ্য ক্ষীণ। উনি মহাপুরুষ পর্যায়ের মানুষ। এ ধরনের মানুষরা ডুব দিয়ে আড়ালে চলে যেতে চাইলে তাদের খুঁজে বের করা প্রায় অসম্ভব। অনেকের সঙ্গেই দেখা হয়, তার সঙ্গে দেখা হয় না।
একদিন দেখা হয়ে গেল কিসলুর সঙ্গে। সে জিন্সের প্যান্টের সঙ্গে 3 সাইজ বড় একটা মেরুন রঙের শার্ট পরে হাঁটছে। আমাকে হঠাৎ দেখে থমকে গেল। দৌড়ে পালিয়ে যাবার আগের পজিশন, যে কোনো মুহূর্তে অলিম্পিক দৌড় দেবে। আমি বললাম, কি অবস্থা? জি, ভালো অবস্থা। পিস্তলে গুলি পাওয়া গেছে? জি না। গুলি ছাড়া পিস্তল তো ছুরি-কাঁচির চেয়ে নিম্ন স্তরের অস্ত্র। কোনো একটা মজা পুকুর দেখে ফেলে দাও। জি, আচ্ছা। চলো একজনের কাছে নিয়ে যাই। সে নতুন ধারার রান্নার রেসিপি জানে। রান্নার রেসিপি দিয়ে আমি কি করব? একটা বিদ্যা শেখা থাকলো। কোন বিদ্যা কখন কাজে লাগে কিছুই তো বলা যায় না। একটা জরুরি কাজ ছিল। তোমার যে কাজ দুপুর, তার জন্য উপযুক্ত সময় না। চলো যাই, ঘুরে আসি। কিসলু বিরস মুখে বলল, চলুন। তাকে নিয়ে গেলাম হাজতে, দেখা হওয়া থুতোওয়ালার কাছে। সে তাকে কলাবাগানের সামনের নার্সারিতে মালির কাজ করে। কিসলুকে দেখে সে বলল, রক্তের পুডিং কিভাবে বানাতে হয় জানেন ভাইজান? 1 গামলা টাটকা রক্ত নেবেন, পরিমাণ মতো লবণ এবং গোলমরিচ দেবেন। কিসলু বিড়বিড় করে বলল, এ কি পাগল? আমি বললাম, না, রক্তের পুডিং বানাতে চাই সে, পাগল না। তুমি গুলি করে রক্ত বের করো, তোমাকে কেউ পাগল বলে না। আর এই বেচারা রক্তটাকে দিয়ে একটা খাদ্য বানানোর কথা বলছে, তাকে পাগল বলছো? কথাটা কি ঠিক? কিসলু চুপ করে রইল। থুতুওয়ালা বলল, হেমু ভাই, আপনার জন্য একটা গাছের চারা আলাদা করে রেখেছি, একদিন এসে নিয়ে যাবেন। গাছের নাম কি? দুপুরমণি। ঠিক দুপুরে ফোটে, টকটকা লাল রঙের ফুল, বিরাট সৌন্দর্য। কিসলু আমার হাত থেকে ছাড়া পেতে চাচ্ছে, সাহস করে বলতে পারছে না। আমি বললাম, তোমার বন্ধুর খবর কি? সুহাগ, সে আছে কেমন? জানি না। জানো না কেন? বন্ধু বান্ধব খোঁজ খবর রাখো না? তোমার মতো লোকজনদের একা চলাফেরা করাও তো বিপজ্জনক। বিদায় দেন, যাই, জরুরি কাজ ছিল। তোমাকে যখন পেয়েছি এত সহজে ছাড়ছি না। চলো 2 ভাই মিলে একটা ছিনতাই করি। কি বললেন? গুলি হোক বা না হোক, তোমার সঙ্গে তো একটা পিস্তল আছেই। ব্রিফকেস হাতে এমন কাউকে আটকাও। ব্রিফকেস রিলিজ করে আমার কাছে দাও, আমি ঝেড়ে দৌড় দিব। কিসলু এই পর্যায়ে নিজেই ঝেড়ে দৌড় দিল। হুমড়ি খেয়ে পড়ল এক পত্রিকার হকারের উপর। হকার গলা উঁচিয়ে বলল, ধর ধর। ঢাকা শহরে কেউ একজন ধরধর বলা মানে মহাবিপদ। চারদিক থেকে ধরধর শুরু হয়ে গেল। কিসলু প্রাণপণে ছুটছে, তার পেছনে পেছনে অনেকেই ছুটছে। এদের সঙ্গে ছুটছে একজন পুলিশ সার্জেন্ট। মনে হয় বেচারার আজকের আমদানি ভালো হয়নি। পুলিশ সার্জেন্টের আমদানি ভালো না হলে তারা আহত বাঘের মতো হয়ে যায়। তখন তারা অসীম সাহসে ছিনতাইকারী ধরে। কিসলুর পরিণতি দেখার জন্যই আমাকে ছুটে যেতে হলো। সে সার্জেন্টের হাতেই ধরা খেয়েছে। গণধোলাই শুরুর আগের অবস্থায় আমি উপস্থিত হয়ে সার্জেন্টের দিকে তাকিয়ে চোখ টিপ দিলাম। পল্টু স্যারের ড্রাইভারের কারণে চোখ টিপা আমি বেশ ভালো রপ্ত করেছি। পুলিশ সার্জেন্ট আমার চোখ টিপে উৎসাহিত। ধরেই নিয়েছেন আমদানি ভালো হবে। ব্যাংকে এলসি খোলা হয়ে গেছে। তিনি কঠিন গলায় বললেন, ভিড় করবেন না, যে যার কাজে চলে যান। একে আমি থানায় নিয়ে যাচ্ছি, জিজ্ঞাসাবাদ হবে। জাগ্রত জনতা নিভে গেল। তবে তারা এত সহজে অকুলস্থল ছেড়ে যাবার মানসিকতা নেই। আমি উঁচু গলায় বললাম, এ আমার আপন ভাইগনা, হেরোইন খায়। আমার পকেট থেকে মানিব্যাগ নিয়ে দৌড় দিয়েছে। একসঙ্গে গল্প করতে করতে যাচ্ছি, হঠাৎ মানিব্যাগ তুলে নিয়ে দৌড়। একে থানায় দিয়ে কোনো লাভ আছে? পুলিশ সঙ্গে সঙ্গে ছেড়ে দেবে। আমি বরং একে কানে ধরে তার মায়ের কাছে নিয়ে যাই। আপনারা চলে যাবেন না, আপনারা আমার পেছনে পেছনে আসুন। পুলিশ সার্জেন্ট বললেন, আপনার সঙ্গে আমার কথা আছে। আমি বললাম, পুলিশের সঙ্গে আমার কথা নাই। ইচ্ছা করলে আপনিও মোটর সাইকেল নিয়ে আমার পেছনে পেছনে আসুন। ঢাকা শহরে অনেকদিন পর একটা মজার দৃশ্যের অবতারণা হলো। আমি কিসলুর কানে ধরে এগুচ্ছি, আমার পেছনে জাগ্রত জনতা, সবার শেষে মোটর সাইকেলে পুলিশ সার্জেন্ট। জনতার সংখ্যা ক্রমেই বাড়ছে। আমি কিসলুর কানে কানে বললাম, তুমি তোমার বাড়িতে নিয়ে চলো, এছাড়া গতি নাই। বাসা কোথায়? কাউরান বাজার। মা বাসায় আছেন তো? হুম। ঢাকা শহরে যারা ঘোরাঘুরি করে তাদের বেশিরভাগেরই কোনো কাজ নেই, সবাই জুটে যাচ্ছে। মিছিলে মানুষের সংখ্যা বাড়তেই থাকলো। আমার ধারণা আজকের এই ঘটনার পর
কিসলুর রূপান্তর হবে ভালোর দিকে নাকি আরো মন্দের দিকে, তা বলা অবশ্য বেশ কঠিন। অসম্ভব ভালো এবং অসম্ভব মন্দের বিভাজন রেখা অতি সূক্ষ্ম। মাঝে মাঝে আমি খালু সাহেবের অফিসে তার সঙ্গে দেখা করতে যাই। বেশিরভাগ সময়ই তাকে উত্তেজিত অবস্থায় পাওয়া যায়। বাদল বিষয়ে উত্তেজনা। বাদলের কাণ্ড শুনেছ? নতুন কিছু করেছে? নতুন কিছু না, সেই পুরনো গীত। বৌমার সঙ্গে ঝগড়া। বৌমা খাওয়া দাওয়া বন্ধ করে বসে আছে। আপনি বললেই তো খাওয়া শুরু করবে। আমি কেন বলবো? প্রতিবার আমাকে কেন ঝামেলা মিটাতে হবে? আপনার কথা রানু ফেলতে পারবে না বলেই যা করার আপনাকে করতে হবে। আমি যখন বেঁচে থাকবো না, তখন কি হবে? তখন একটা বিরাট সমস্যা হবে। বৌমার জন্যে আমি টেনশন অস্থির হয়ে থাকি। এত ডিপেন্ডেবল আমার উপর। সেদিন শাড়ি কিনবে, রং পছন্দ করতে পারছে না। দোকান থেকে টেলিফোন করেছে, বাধ্য হয়ে অফিস বাদ দিয়ে গেলাম। কি রং পছন্দ করলেন? দুইটা শাড়ি ছিল, একটা হালকা সবুজ আর একটা কফি কালার। আমি কফি কালারটা পছন্দ করলাম। আপনার দিন তো খালু সাহেব ভালোই যাচ্ছে। খালু দীর্ঘ নিঃশ্বাস ফেলার মতো ভান করে বললেন, এটাকে তুমি ভালো বলছো? বিশাল যন্ত্রণায় আছি। ওই দিন তোমার খালার সঙ্গে রাগ করে বললাম ভাত খাবো না। বৌমা সঙ্গে সঙ্গে বলল, বাবা খাবে না, কাজেই আমিও খাবো না। তোমার খালা গেল আরো রেগে। বিরাট ক্যাচাল শুরু হয়ে গেল। খালু সাহেবের সঙ্গে যতবারই কথা হয় আনন্দ পাই। একটা মানুষ জগতের আনন্দযজ্ঞের নিমন্ত্রণে উপস্থিত হয়েছে, এটা অনেক বড় ব্যাপার। আনন্দযজ্ঞে আমাদের সবার নিমন্ত্রণ, কিন্তু আমরা নিমন্ত্রণের কার্ড হারিয়ে ফেলি বলে যেতে পারি না। দূর থেকে অন্যের আনন্দযজ্ঞ দেখি। একদিন হাজরতে সাত্তার সাহেবের সঙ্গে দেখা করতে গেলাম। অল্প কিছুদিন হাজতবাসের কারণেই ভদ্রলোক বুড়িয়ে গেছেন। মুখে চামড়া ঝুলে পড়েছে। আমাকে দেখে হাহাকার করে উঠলেন, বাবা, আমাকে এই নরক থেকে বের করতে পারবে? পল্টু স্যারকে খুঁজে না পাওয়া পর্যন্ত এরা আপনাকে ছাড়বে না। ওদেরকে বলো আমি খুঁজে বের করব। হারানো মানুষ খুঁজে বের করা অনেক সিস্টেম আছে, ঝাড়ফুঁক আছে, জিন দিয়ে তদবিরের ব্যবস্থা আছে। যারা এসব করে তাদেরকে আমি চিনি। দেখি কিছু করতে পারি কিনা। তুমি অবশ্যই করতে পারবে, তোমার কথা এরা শুনবে। এখানে এক হারামজাদার সঙ্গে আমাকে রেখেছে। সে রোজ রাতে আমার গায়ে পেশাব করে। তাকিয়ে দেখো, কালো গেঞ্জি গায়ের বদমাসটা। আমি কালো গেঞ্জিওয়ালার দিকে তাকালাম। সে দাঁত বের করে বলল, গত রাতে পেশাব করি নাই স্যার, ওনারে জিজ্ঞেস করে দেখেন। যদি মিথ্যা বলি, আমি মানুষের জাত না। সাত্তার সাহেব ধরা গলায় বললেন, কার সাথে আমাকে রেখেছে দেখেছো? এর চেয়ে মরণ ভালো। কালো গেঞ্জিওয়ালা বলল, কথা সত্য স্যার। সাত্তার সাহেব বললেন, এমনিতেই সারা রাত ঘুম হয় না, হঠাৎ যদি কোনো কারণে চোখ লাগে, এই বদমাসটা পা দিয়ে খোঁচা দেয়। কালো গেঞ্জিওয়ালা বলল, গপসপ করার জন্য আপনার জাগায়, তোর সঙ্গে কি গল্প করব? আমি দুইটা মার্ডার করছি, এই গপ শুনবেন? না, চুপ থাক। শুনেন না, মজা পাইবেন। রাইতে হাটে ইট নিয়ে ঘুরতাছি, শোয়ার জায়গা পাই না। ভালো জায়গা পাইলে মাথা নিচে ইট দিয়া ঘুম দিব। হঠাৎ দেখি 7-8 বছরের এক পোলা ঘুমাইতেছে, সুন্দর চেহারা। ইট নিয়ে আগাইলাম, মাথার বাড়ি দিয়া মাথা থেতলাইয়া দিব, এই আমার চিন্তা। সাত্তার সাহেব বললেন, আর বলবি না, চুপ চুপ। কালো গেঞ্জিলা বলল, চুপ চুপ করে লাভ নাই, তোরে পুরা গল্প শুনতে হবে। সাত্তার সাহেব হতাশ গলায় বললেন, হিমু, এর হাত থেকে তুমি আমাকে উদ্ধার করো। তোমাকে আমি কথা দিলাম, আমি মক্কা শরীফে যাব, সেখানে তওবা করে শুদ্ধ হব। কালো গেঞ্জিওয়ালা বলল, স্যার, আমার সাথে নিবেন? আমি তওবা করব না, আমি দেখব। আমি তওবা বিশ্বাস করি না। পাপ করলে শাস্তি, তওবা আবার কি? আমি শাস্তির জন্য তৈয়ার। একবার একজনের বিচি ফালাইয়া হাসি বানাই দিছিলাম। আমি একা না, আমরা ছিলাম 3 জন। 2 জন চাইপা ধরছে, আমি অপারেশন করছি। সাত্তার সাহেব আমার দিকে তাকিয়ে বললেন, কি বলছে শুনছো? এইরকম একজনের সঙ্গে বাস করছি। কালো গেঞ্জিওয়ালা বলল, সুযোগ পাইলে আপনার উপরে একটা অপারেশনের ইচ্ছা আছে। একলা পারবো না, আরো 2-3 জন হাজতে ঢুকলে তারারে দলে টাইনা একটা চেষ্টা নিব। স্যার, সেপ খাবেন? সাত্তার সাহেব হতভম্ব গলায় বললেন, সেপ খাবো মানে? কালো গেঞ্জিওয়ালা বলল, হা করেন, মুখে সেপ দেই, খায় দেখেন, মজা পাইবেন। দুষ্ট লোকের সেপ খাইতে মজা।
সাধুলোকের সেপে মজা নাই। স্যার, হা করেন। আমি সাত্তার সাহেবকে এ অবস্থায় রেখে চলে এলাম। তিনি নরক যন্ত্রণা ভোগ করছেন, এই জন্যে তাকে নরকে যেতে হয়নি। পৃথিবীতেই তার জন্য এমন ব্যবস্থা করা হয়েছে। ব্যাপারগুলো কি কাকতালীয়ভাবে ঘটে, নাকি কেউ একজন ব্যবস্থা করে দেন? এই বিষয়ে বিখ্যাত একটা কবিতাও আছে। কোথায় স্বর্গ কোথায় নরক, কে বলে তা বহুদূর, মানুষের মাঝেই স্বর্গ নরক, মানুষেতে সুরাসুর। আমি কালো গেঞ্জুলাকে দেখেছি। সে উত্তর মেরু হলে দক্ষিণ মেরুর একজনের সঙ্গে আমার পরিচয় হয়েছিল। মধ্যবয়স্ক একজন মানুষ, রোগা গাত্র, বর্ণ ধবধবে সাদা, হলুদ রঙের একটা শার্ট পরেছেন। শার্ট ছাপিয়ে তার গায়ের রং ছিটকে বের হচ্ছে। তিনি বড় একটা অ্যালুমিনিয়ামের হাড়ি হাতে ডাস্টবিনের সামনে দাঁড়িয়ে আয় আয় বলে কাকে যেন ডাকছেন। আমি এগিয়ে গেলাম, ভদ্রলোকের কাছে জানতে চাইলাম, কাকে ডাকছেন? তিনি লজ্জিত গলায় বললেন, কাকদের ডাকছি, ওদের জন্য খিচুড়ি রান্না করে এনেছি। একটু বুঝিয়ে বলবেন? তিনি হাসতে হাসতে বললেন, কাকরা সারা জীবন আবর্জনা খায়, ভালো কিছু খেতে পারে না, এই জন্যে মাঝে মাঝে আমি ওদের খিচুড়ি রান্না করে খাওয়াই। কতদিন পর পর খাওয়ান? মাসে দুবারের বেশি পারি না, আমি গরিব মানুষ। ভদ্রলোক পাতিলের ঢাকনা খুলে দিয়েছেন। কাকরা এসে খিচুড়ি খাচ্ছে। তিনি আগ্রহ নিয়ে দেখছেন। তার চোখ দিয়ে আনন্দ ঠিকরে বের হচ্ছে। আমি দ্রুত সরে গেলাম, কারণ আমার বাবা বলে গেছেন, তোমার দীর্ঘ পথ পরিক্রমায় তুমি কিছু মহাপুরুষ পর্যায়ের মানুষের সাক্ষাৎ পাইবে। অতি অবশ্যই তুমি তাহাদের নিকট হইতে সহস্র হাত দূরে থাকিবে, কারণ মহাপুরুষদের আকর্ষণী ক্ষমতা প্রবল। একবার তাদের আকর্ষণী ক্ষমতার ভেতর পড়িলে আর বাহির হইতে পারিবে না। তাহাদের বলয়ের ভেতরই থাকিয়া তোমাকে চক্রাকার ঘুরিতে হইবে। ইহা আমার কাম্য নয়। এক দুপুরে মাজেদা খালার সঙ্গে দেখা। তিনি গ্লাস ভর্তি করে আখের রস খাচ্ছেন। তৃপ্তিতে তার চোখে খুশি খুশি ভাব এসে গেছে। এই হিমু, এদিকে আয়, আখের রস খাবি? খাবো। একে গ্লাস ভর্তি করে দাও, বরফ কুচি বেশি দেবে। আমি গ্লাসে চুমুক দিচ্ছি। বরফের কুচি মুখে ঢুকে চিরবির ভাব হচ্ছে, ভালো লাগছে। পল্টু ভাইজানের শোবার ঘর থেকে ছবিটা আমি নিয়ে এসেছি। ছবিটা আমি আমার শোবার ঘরে টানিয়েছি। ছবিটার কোনো নাম দিয়েছ? নাম দেবো কেন? এত সুন্দর একটা ছবি নাম ছাড়া মানায় না। মোনালিসার সঙ্গে মিল দিয়ে ছবির নাম দাও মাজেলিসা। মাজেদা থেকে মাজেলিসা। চুপ করে আখের শরবত খা। উদ্ভট উদ্ভট কথা। তুমি রোজ নিশ্চয়ই অনেকক্ষণ ছবিটার দিকে তাকিয়ে থাকো। তা থাকি, এতে মনটা খারাপ হয়। কি ছিলাম আর কি হয়েছি। আগে মনটাও ছিল সরল, এখন কুটিল হয়ে গেছে। উল্টোটা হওয়া উচিত ছিল খালা। মধ্য দুপুরেই শুধু মানুষের ছায়া পড়ে না, মানুষ হয় ছায়া শূন্য। এর মানে কি? কোনো মানে নেই, এমনি বললাম। উল্টোপাল্টা কথা আমাকে বলিস না তো, বুঝতে পারি না, মাথা এলোমেলো লাগে। আর এক গ্লাস শরবত খাবি? খাবো। খালা আরো 2 গ্লাসের অর্ডার দিলেন। পল্টু ভাইজানের কোনো খোঁজ পেয়েছিস? না, মহাপুরুষ পর্যায়ের মানুষ তো, নিজেরা ধরা না দিলে ধরা যায় না। পত্রিকায় ছবি দে, বিজ্ঞাপন দে। কি দরকার? একটা মানুষ এমনি এমনি হারিয়ে যাবে? মানুষের জন্মই হয়েছে হারিয়ে যাওয়ার জন্যে। ফিলোসফির কথা আমাকে বলবি না, থাপ্পড় খাবি। আমি চুপ করে গেলাম, আখের রসে মন দিলাম। আজকের রস অন্য দিনের চেয়ে ভালো হয়েছে, আমৃত্যের কাছাকাছি। রস থেকে পুদিনা পাতার গন্ধ আসছে, যদিও কোনো পাতা দেখা যাচ্ছে না। দার্শনিকভাবে বলা যায়, সে নেই, তার গন্ধ রেখে গেছে। এক রাতে ওসি সাহেব তার বাসায় দাওয়াত করলেন। তার দেশের বাড়ি থেকে কই মাছ এসেছে। নানা পদের কই মাছ হবে, কই উৎসব। বাসায় পৌঁছে দেখি জটিল অবস্থা। ওসি সাহেবের কাজের মেয়ে চুরি করে পালিয়েছে। গয়না টাকা পয়সা নিয়েছে। কত টাকা, কি কি গয়না এখনো বের হয়নি। কারণ ওসি সাহেবের স্ত্রী নূপুরের অ্যাপিলেটিক অ্যাটাক হয়েছে, সে আদমরার মতো শুয়ে আছে। ওসি সাহেব বললেন, কাজের মেয়েটা টাকা গয়না নিয়েই সন্তুষ্ট থাকেনি, যে হাড়িতে করে কই মাছ পাঠিয়েছে সেটাও নিয়ে গেছে। নূপুর বলল, মেয়েটা যখন চুরি করছিল তখন আমার অ্যাটাক শুরু হয়েছে। আমি চোখের সামনে ছায়া ছায়া ভাবে দেখেছি সে চাবি দিয়ে আলমিরা খুলছে, টাকা বের করছে, অথচ আমার কিছুই করার নেই। আমি বললাম,
তুমি কি একটু উঠে বসতে পারবে? আমার একটা ঘুম ঘুম খেলা আছে, এই খেলাটা খেলতাম। খেলাটা ঠিকমতো খেলতে পারলে অ্যাপোলেটিক অসুখটা ভালো হয়ে যাবার কথা। ওসি সাহেব আগ্রহ নিয়ে বললেন, প্লিজ প্লিজ। আমি বললাম, নূপুর, আমি তোমাকে যা চিন্তা করতে বলবো তাই চিন্তা করবে। চোখ বন্ধ করো। নূপুর চোখ বন্ধ করলো। এখন তুমি আছো একটা গভীর বনে। চারিদিকে বিশাল সব বৃক্ষ, আলো, ছায়া, খেলা। তুমি আপন মনে ঘুরছো। তোমার চারপাশে কেউ নেই। ঘুরতে ঘুরতে হঠাৎ একটা কাঠের বাড়ির সামনে এসে দাঁড়ালে। বাড়িটা অনেক উঁচুতে। সেখানে উঠার কাঠের সিঁড়ি আছে। সিঁড়ি বেয়ে তুমি উঠছ, কারণ তুমি জানো কাঠের বাড়িতে তোমার জন্য এক আনন্দময় বিস্ময় অপেক্ষা করছে। তুমি একের পর এক সিঁড়ি ভাঙছ। যতই উপরে উঠছ ততই তোমার শীত শীত লাগছে এবং ঘুম পাচ্ছে। অনেক কষ্টে তুমি ঘুম আটকে রেখেছ, কারণ ঘুমিয়ে পড়লে তুমি আর আনন্দময় বিস্ময়কর দৃশ্যটা দেখতে পাবে না। এখন তুমি কাঠের ঘরের দরজার সামনে। দরজায় হাত রাখা মাত্র দরজা খুলে যাবে। দরজায় তুমি হাত রেখেছ, দরজা খুলে যাচ্ছে। নূপুর, তুমি কি দেখছো? দেব শিশুর মতো একটা ফ্রক পরা বাচ্চা মেয়ে বসে আছে। সে মনে হয় রাগ করেছে, ঠোঁট ফুলিয়ে রেখেছে। মেয়েটা কার নূপুর? মনে হয় আমার। হাত বাড়াও। হাত বাড়ালেই মেয়েটা ঝাঁপ দিয়ে তোমার কোলে এসে পড়বে। হাত বাড়াও। এখন মেয়েটা কোথায়? আমার কোলে। দেখো, ঘরে একটা খাট আছে, খাটে বিছানা করা। তুমি তোমার মেয়েকে নিয়ে খাটে উঠে পড়ো। এখন দুজনই ঘুমাও। তোমার খুব শান্তির ঘুম হবে। এই ঘুম যখন ভাঙবে তখন তোমার মাথার অসুখটা সেরে যাবে, আর কখনো মাথায় ঝড় উঠবে না। নূপুর গভীর ঘুমে তলিয়ে গেল। ওসি সাহেব দৌড়ে গেলেন, স্ত্রীকে বিছানায় শুইয়ে দিলেন। ওসি সাহেবের চোখ ভরতে বিস্ময়। তিনি আমার হাত ধরে কাঁপা কাঁপা গলায় বললেন, নূপুর কি সত্যি ভালো হয়ে যাবে? আমি বললাম, হ্যাঁ। এত বিশ্বাস কোথা থেকে পেলাম কে জানে। আমি বললাম, আপনাদের পরীর মতো রূপবতী একটা মেয়ে হবে, অবিকল রূপার মতো। তাকে নিয়ে আপনাদের হবে সোনার সংসার। রূপাকে? আছে একজন, সে আমার জন্য অদ্ভুত সারপ্রাইজ নিয়ে অপেক্ষা করে। আমি কখনো তা দেখি না। কেন দেখেন না? দেখলেই তো সারপ্রাইজ নষ্ট। ভাই, আমি বিদায় নিচ্ছি। এখন মধ্য দুপুর। আমি স্থির হয়ে দাঁড়িয়ে আছি। আমার হাতে দুপুরমণি গাছের চারা। অপেক্ষা করছি সেই মহেন্দ্রক্ষণের, যখন আমার ছায়া পড়বে না এবং দুপুরমণি গাছে ফুল ফুটবে। অস্পষ্টভাবে মনে হলো বাবা আমার সামনে দাঁড়িয়ে আছেন। তার চোখ অশ্রু সজল। তিনি ধরা গলায় বললেন, হেমু, বাবা শোনো, আমার দীর্ঘদিনের সাধনা নষ্ট হয়নি। তোকে দেখে বড়ই আনন্দ হচ্ছে। বাবা, আমি কি মহাপুরুষ হয়ে গেছি? বলা কঠিন। কঠিন কেন? সব মানুষের মধ্যেই একজন মহাপুরুষ বাস করেন। তারা কখনো প্রকাশিত হন, কখনো হন না। সমস্যা এখানেই। তুই তোর মার ছবিটা দেখেছিস? না। দেখবি না? আমি জবাব দিলাম না। আকাশের দিকে তাকালাম। সূর্য মাথার উপর উঠে গেছে। এখন কথা বলার সময় না, নৈঃশব্দের সময়। আপনারা শুনছিলেন হুমায়ুন আহমেদের লেখা হিমু সিরিজের গল্প হিমুর মধ্য দুপুর। গল্প পাঠে আমি আদর ছিলাম আপনাদের সঙ্গে। গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। পরবর্তী কোন গল্পটি শুনতে চান কমেন্ট করে জানাবেন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। এরকম গল্প আমরা প্রতিনিয়ত আপলোড করে যাচ্ছি। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ।